মাইক্রোফোন অন করা আছে। আসসালামু আলাইকুম। ঠিক করে দেখতে পাচ্ছ কিনা বা শুনতে পাচ্ছ কিনা একটু জানিয়ে দাও। আচ্ছা, সব মনে হয় ঠিকঠাক আছে। কেমন আছো তোমরা সবাই? আমরা তো আজকে সেকেন্ড অধ্যায়টা শুরু করব। ফার্স্ট অধ্যায়ের লেকচার কেমন লেগেছে তোমাদেরকে জানাতে পারো, বা কোনো ধরনের জন্য যদি প্রশ্ন থাকতে পারে সেটাও জানাতে পারো প্রিভিয়াস ক্লাসের। চলো তাহলে আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকে আমরা ক্লাস নিব আত্মপরিচয় ও মানবিক আচরণের উপরে। ও আচ্ছা, তোমাদের যদি মনে হয় যে কোন ধরনের প্রশ্ন আছে তাহলে প্রশ্ন করতে পারো। স্ক্রিন টিচার হিসেবে অরিন আপু আছেন। আপু তোমাদের কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিবে। আত্মপরিচয় আত্মপরিচয় বলতে অ্যাকচুয়ালি আমরা কি বুঝি? যে আত্মপরিচয় বলতে আত্মপরিচয়ের মধ্যে কি কি জিনিস থাকতে পারে, কোন কোন টপিকটা থাকলে সেটা আত্মপরিচয় হিসেবে আমরা মেনে নিব, বা কি কি ইনফরমেশন থাকতে হবে। চলো আজকে তাহলে সেই সব বিষয়গুলোই দেখে নেওয়া যাক। আচ্ছা, কি কি থাকছে লেকচারে সেটা তো আমরা পড়ার সময় বুঝবো। আচ্ছা, তাও আমি বলে দিচ্ছি যে কি কি থাকছে আজকে। আজকে থাকবে আত্মপরিচয়, তারপরে প্রেক্ষাপট ভেদে আত্মপরিচয়, যেটা খুবই ইন্টারেস্টিং। আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে ব্যাপারটা। তারপরে আছে আরব বেদুইনদের জীবন। তাদের জীবন বলতে তাদের আত্মপরিচয় কি, তাদের ভৌগোলিক অবস্থা কি, তাদের সামাজিক অবস্থা কি, তাদেরকে কেন দেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আছে, পড়ানোর সময় দেন আমি এক্সপ্লেন করব। এরপরে আছে বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের রূপকার। তারপরে সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন। আজকে আমরা এই পাঁচটা বিষয় সম্পর্কে ডিটেইলে জানবো। আচ্ছা, আত্মপরিচয়। আত্মপরিচয়ের ফার্স্ট টপিকটাই তো কি আসে? আমার নাম। আহ আহ, জানি না তোমরা কয়জন ফেসবুক ইউজ করো, বা কি ফেসবুক সম্পর্কে কত কিছু জানো। অনেক জানবাই তোমরা, এখন তো সব ডিজিটাল বাচ্চা কাচ্চা। আমার নাম, কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট খুবই ভাইরাল হয়েছিল যে নাম আসলে নিজেদেরকেই রাখতে দেওয়া উচিত, যে আমরা বড় হলে আহ নিজেরাই নিজেদের নাম রাখবো। তারপরে ওখানে একজনের কমেন্টটা, যেটা হচ্ছে স্ক্রিনশটটা ভাইরাল হয়েছিল, যে বলেছিল তাহলে এতদিন তাকে কি বলে ডাকবে। দেন আরেকটা নাম বলেছিল, যেটা আমি বলবো না তোমাদের এখানে। যাই হোক, তাহলে নামটা কিন্তু আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে আমাদের যখনই জন্ম হয়, বাবা মা বা দাদা দাদি বা নানা নানি বা পাড়া প্রতিবেশীর যদি কেউ কেউ খুব ক্লোজ থাকে, আমাদের নামটা রেখে দেন। তার নাম অনুসারেই চলে আমাদের সার্টিফিকেট, আমাদের পুরো বয়স জুড়ে আমাদের কিন্তু এই নামটাই থাকে। তাহলে নামটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট মানুষকে। মানুষের পরিচয়টা জানার প্রথম জিনিসটাই হচ্ছে কি, তার নাম। আত্মপরিচয়ের তাহলে ফার্স্ট প্রায়োরিটিটা কিসে থাকবে? নামে। এরপর আসি বয়স। আমরা যারা বাংলাদেশি আছি, আমাদের তো দুইটা বয়স থাকে, তাই না? একটা আমাদের আসল বয়স, আর একটা সার্টিফিকেটের বয়স। বলে না যে আচ্ছা ঠিক আছে, সার্টিফিকেটে 2 বছর কমিয়ে দে চাকরির জন্য, তাহলে খুবই ভালো হবে, চাকরির জন্য আরো 2 বছর তুই বেশি সময় পাবি। বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ঠিক না। বাইরের দেশে যদি কেউ যেয়ে থাকো বা কোনো গল্প শোনা থাকো, ওদের কিন্তু যখনই একটা শিশুর জন্ম হয়, ওইটা কিন্তু সাথে সাথে তাদের রেকর্ড হয়ে যায়, এন্ড এক্সাক্ট টাইম ডেট সহ সবকিছু সহ রেকর্ড হয়ে যায়। তাহলে কি বয়সটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর? গেল আত্মপরিচয়ের সেকেন্ড বিষয়, বয়সটা গেল। এরপর আসি লিঙ্গ বা জেন্ডার। দেখো, কোনো যদি ফর্ম ফিল আপ করতে যাও, সেটা হচ্ছে কোভিড এর ফর্ম ফিল আপ হোক, পরীক্ষার ফর্ম ফিল আপ হোক, বা যে কোনো ফর্ম ফিল আপ হোক, এখানে কিন্তু একটা ম্যান্ডেটরি ঘর থাকে, যেটাতে হচ্ছে তোমার জেন্ডারটা লিখতে হয়, যে তুমি কোন জেন্ডারের। কিছু কিছু জায়গা আছে, যেমন মেডিকেলের যদি কোনো জায়গায় যাও, তুমি যদি ওখানে ভুল জেন্ডার দাও, তোমার ট্রিটমেন্টের ওয়ে বা তোমার ডাক্তার সবকিছুই কিন্তু একদম ভিন্ন হয়ে যাবে। তারপরে হচ্ছে সার্টিফিকেটে তোমার জেন্ডারটা, সব জায়গায় কিন্তু জেন্ডারটা খুবই ইম্পর্টেন্ট। তুমি কি জেন্ডারের সেই অনুযায়ী কিন্তু অনেক কিছু ডিপেন্ড করবে, অনেক টপিক আসবে, অনেক জিনিসপত্র আসবে যেগুলো হচ্ছে লিঙ্গর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে কি একটা তোমার একটা পরিচয়ে লিঙ্গটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। এরপরে আমার পূর্বপুরুষ।
বাবা মা তারপরে হচ্ছে রিলেটিভদের সাথে একসাথে যখন আমরা খেতে বসি, তখন দেখি যে তারা তাদের দাদাদের গল্প, তাদের বড় দাদাদের গল্প করে যে তারা একসময় কি পরিমাণ কর্মঠ ছিল, তারা পড়াশোনা করার টাইম পেত না, এটা করতো ওইটা করতো। এটা তো আমরা ব্রাউন ফ্যামিলির সবাই এই জিনিসটা ফেস করে আসছি যে হ্যাঁ, তোমাদেরকে আমরা কত সুযোগ দিয়েছি পড়াশোনা করার, আমরা এত সুযোগ আমরা পাইনি, আমরা এটা করতাম ওইটা করতাম। আমাদের বাবারা, আমাদের যেই দাদারা ছিলেন, তারাও কিন্তু এত সুযোগ পেত না পড়াশোনা করার, তারা নানা রকম কাজে ব্যস্ত থাকতো, এই ক্ষেত খামারি করতো, তারপরে হচ্ছে বিভিন্ন রকমের কাজে তারা ব্যস্ত থাকতো, পড়াশোনা করতো না, এটা আমাদেরকে বলতো। তখন কিন্তু তারা তাদের পূর্বপুরুষ সম্পর্কেও আমাদের আইডিয়া দিত যে তারা খুবই অ্যাক্টিভ ছিল, তারপরে হচ্ছে তারা খুবই বুদ্ধিমান ছিল, যে বিভিন্ন রকমের দেখবা যে একটা প্রবলেম চলে আসছে, তারা ইনস্ট্যান্ট একটা সলিউশন বের করে ফেলছে। কিন্তু যে জিনিসগুলো এখন আস্তে আস্তে কমে যাচ্ছে ব্যাপারগুলা, তো পূর্বপুরুষ সম্পর্কে কিন্তু আমরা আমাদের বাবা দাদা তাদের কাছ থেকে জানতে পারি যে আমাদের পূর্বপুরুষ অ্যাকচুয়ালি কারা, তাদের বংশ কেমন ছিল, বা তাদের ফিনান্সিয়াল অবস্থা, তাদের তখনকার সামাজিক অবস্থা কেমন ছিল, সেইগুলা হচ্ছে পূর্বপুরুষ। আর এইসব ইনফরমেশন কিন্তু আমরা আমাদের বাবাদের কাছ থেকে পেয়ে থাকি। তো যারা জানো না তোমাদের পূর্বপুরুষ সম্পর্কে ইনফরমেশন, আজকেই বাবাদেরকে কোশ্চেন করে ফেলো, বা যদি কারো দাদা দাদি বেঁচে থাকে তাদেরকে কোশ্চেনটা করতে পারো। পূর্বপুরুষও হয়ে গেল, দেন হচ্ছে আমাদের পরিবার। দেখো, একটা আত্মপরিচয় জানতে গেলে কিন্তু পরিবারের ভূমিকাটা অনেক বেশি। কেন পরিবারের ভূমিকা বেশি? তোমার বংশ পরিচয়, তারপরে তোমার পরিবারের কে কে আছেন, তারপরে তুমি কোন ফ্যামিলি বিলং করছো, ফ্যামিলির মেম্বাররা তোমাকে কিভাবে সাপোর্ট করছে, কোন কি কি বিষয়ে তোমাকে হেল্প করছে, সবকিছুই কিন্তু আসবে এই পরিবার থেকে। তোমার যে নিজের পরিচয়টা, তুমি ছোটবেলা থেকে স্কুলে পড়ছো, তারপরে কলেজে উঠেছো, কলেজে উঠবা, তারপরে ভার্সিটিতে পড়বা, এই সব জায়গায় কিন্তু তোমার ফ্যামিলির ভূমিকা থাকবে। তো ফ্যামিলিতে তুমি যখন ফর্ম ফিল আপ করো, তোমার বাবার নাম লেখো, তোমার মায়ের নাম লেখো, তাহলে এটা কি হলো? তোমাদের পরিবার। একজনের আত্মপরিচয় নিজের সম্পর্কে জানতে হলে ফার্স্টে তো আমার পরিবারের সম্পর্কে জানতে হবে, তারপরে তো আমি আমার নিজের সম্পর্কে জানবো। তাহলে কি পরিবারও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন আসি আবাসস্থল। আমরা কেউ কেউ শহরে বাস করছি, আমরা কেউ কেউ প্রত্যন্ত গ্রামে বাস করছি, কেউ পাহাড়ি এলাকায় বাস করছি, কেউ নদী বা সাগরের পাশে বাস করছি। সবই কিন্তু তাদের আবাসস্থল, বা সবই কিন্তু আমাদের আবাসস্থল। আমরা যেই জায়গাটাতে বসবাস করছি ওইখানের পরিবেশটা কেমন, ওইখানের পরিবেশের মধ্যে কি কি আছে, সামাজিক পরিবেশ থাকতে পারে, ভৌগোলিক পরিবেশ থাকতে পারে, বা রাজনৈতিক পরিবেশ থাকতে পারে। এই সব কিছুই কিন্তু আমাদের আবাসস্থলে ইম্প্যাক্ট ফেলবে। তাহলে আবাসস্থলেও কিন্তু আমাদের একটা বড় ভূমিকা আত্মপরিচয়ের ক্ষেত্রে। আমরা যে জায়গাটাতে থাকবো, ধরো আমি যদি শহরের কথাই চিন্তা করি, আমরা কিন্তু শহরের ভৌগোলিক পরিচয়টাকেই কিন্তু, বা ভৌগোলিক পরিবেশটাকেই কিন্তু আমি একসেপ্ট করব, বা এইখানের যে বৈশিষ্ট্যটা থাকবে, আমরা কিন্তু এইখানের বৈশিষ্ট্যতেই বড় হব, বা এইখানের সংস্কৃতিটাকেই আমরা একসেপ্ট করব। এটা হচ্ছে আবাসস্থলের কাজ। আচ্ছা, জায়গা ভেদে কিন্তু আবাসস্থলের আহ জায়গা ভেদে কিন্তু আবাসস্থলের বিভিন্ন বৈশিষ্ট্যর চেঞ্জ হয়। এটা আমরা জানবো কি জানো? যখন ওই যে প্রথমে টপিকের সময় বলেছিলাম যে প্রেক্ষাপট ভেদে আমাদের অবস্থান, ওই টপিকে গেলে আমরা আবাসস্থল সম্পর্কে আরো ডিটেইলে জানবো। এখন তো জাস্ট একটা মানে কয়েকটা টপিকের উপর ভিত্তি করে আত্মপরিচয় সম্পর্কে বলছি, তাই হচ্ছে এত ডিটেইলে আমরা যাব না। আসলে তোমরা তো বুঝতেই পারছো হয়তোবা যে আত্মপরিচয়ের মধ্যে যেই ব্যাপারগুলো না থাকলেই নয়। আমি আমার নিজের পরিচয় বলবো বা নিজের সম্পর্কে যদি বলতে চাই, তাহলে আমি কি কি বলতে পারি, বা কি কি জিনিস আমার বলা দরকার বা মানুষের জানা দরকার, সেই সব বিষয়গুলোই কিন্তু আত্মপরিচয়ের ভিতরে আসবে। এরপরে আমার দেশ। একই দেশে বসবাস করেও কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন পার্থক্য আছে, বিভিন্ন বললে ভুল হবে, অনেক পার্থক্য আছে আমাদের দেশের। আমরা যদি আজকে যেগুলো কথা বলবো, আমাদের দেশ সম্পর্কেও কথা বলবো, ইভেন আমাদের দেশের সাথে কম্পারিজনে আরবকে নিয়েও আমরা কথা বলবো। দেশটা কেন ইম্পর্টেন্ট আমার আত্মপরিচয়ের ক্ষেত্রে? দেখবা যে কোনো কোনো জায়গায় যখন আমরা ফর্ম ফিল আপ করি, ওখানে কি ন্যাশনালিটিতে আমরা কি লিখি? বাংলাদেশি লিখি না? তাহলে কি আমি যে কোন জায়গাটাতে আছি, বাংলাদেশ, আমি যদি থাকতাম
কোনো শীত প্রধান দেশে ওইখানের ভৌগোলিক অবস্থা, ওইখানের সংস্কৃতির সাথে কিন্তু আমার সব সংস্কৃতি মিলতো না, বা তখন কিন্তু ওই জিনিসটা আমার আত্মপরিচয় হতো না। বা আমি যদি কোনো আহ গরমের দেশে থাকতাম, তখনও কিন্তু আমাদের কি হতো, এই জিনিসগুলো আমাদের বৈশিষ্ট্য, আমরা বাংলাদেশে থেকে আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে ওই সব জায়গায় থাকলে কিন্তু আমাদের বৈশিষ্ট্যগুলো মিলতো না। সেটা ভৌগোলিকও হতে পারে, সেটা সামাজিকও হতে পারে, সেটা রাজনৈতিকও হতে পারে। তাহলে আমি কোন দেশে আছি সেই জিনিসটা কিন্তু আমার উপরে অনেক বেশি ইম্প্যাক্ট ফেলবে। সেটা সংস্কৃতিতে বলো, সেটা হচ্ছে সামাজিক অবস্থাতে বলো, বা সেটা রাজনৈতিক অবস্থাতে বলো না কেন। তাহলে দেশও কি ইম্পর্টেন্ট ফ্যাক্টর আত্মপরিচয়ের ক্ষেত্রে। এরপরে আসি ভাষা। বাংলাদেশে বসবাস করেও কিন্তু আমাদের ভাষার অনেক চেঞ্জ আছে। দেখো, যারা হচ্ছে নর্থ সাউথ বা ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়ে ওইদিকে যদি যেয়ে থাকো বা কোনো ফ্রেন্ড থাকে, দেখবা ওরা কিন্তু কন্টিনিউয়াসলি ইংলিশে কথা বলে, বা ওরা ইংলিশ মিডিয়ামে পড়ে আসে, তো ম্যাক্সিমামই ওরা সবসময় ইংলিশে কথা বলতেই বেশি কমফোর্টেবল। ইট ডাজেন্ট মিন যে আমাদের সবার ভাষা সেম না। আমরা যেহেতু বাংলাদেশি, ভাষার জন্য এত কিছু করেছেন ভাষা শহীদেরা, তাহলে কি আমাদের মাতৃভাষাটা তো বাংলা, কিন্তু আমরা আমাদের ওই যে সংস্কৃতিটাকে একসেপ্ট করানোর জন্য, বা আমি যেই সংস্কৃতি বিলং করি সেখানে সেখানে টিকে থাকার জন্য কিন্তু ভাষাটাও অনেক বড় ইফেক্ট ফেলছে। যেমন ওরা ইংলিশে কথা বলছে, আবার আমরা যারা আছি আমরা কিন্তু বাংলাতেও কথা বলছি, ইংলিশেও কথা বলছি, মিক্সড। তারপরে দেখো, বাংলাদেশে বসবাসরত যারা ক্ষুদ্র নিগোষ্ঠী আছে ওরা কিন্তু আবার ওদের ভাষায় কমিউনিকেট করতে বেশি কমফোর্টেবল, যখন ওরা নিজের গোত্রের মধ্যে কমিউনিকেট করে। কিন্তু যখন আবার আমাদের সাথে কমিউনিকেট করে তখন কিন্তু ওই যে বাংলা ভাষা যেটা, সেটাতেই কমিউনিকেট করবে। তাহলে আমার ভাষাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলবে আমার আত্মপরিচয়ের ক্ষেত্রে। এরপরে হচ্ছে পছন্দের খাবার। দেখো, যেই জিনিসগুলা আছে এখানে, সেই জিনিসগুলা এই যে কয়েকটা টিক চিহ্ন দেওয়া আছে, সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো আসলে প্রাইমারি জিনিস, যেগুলো বেশি ইম্পর্টেন্ট একজনের আত্মপরিচয় সম্পর্কে জানার জন্য। আর এইগুলো হচ্ছে একটু মাধ্যমিক টাইপের ইম্পর্টেন্ট, অত ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট। তারপরে কি আছে আত্মপরিচয় জানার মধ্যে? আমার পছন্দের খাবার আছে। আমার সবার পছন্দের মধ্যেই তো ভিন্নতা আছে। আমার যে জিনিসটা পছন্দ হবে, আমার বোনের কি সেই জিনিসটা পছন্দ হবে। দেখো, যখনই আমাদের হচ্ছে প্ল্যান আসে যে আমরা বাইরে যেয়ে খাবো বা বাসায় খাবার অর্ডার করব, তখনই একটা কনফ্লিক্ট লাগে আমার আর আমার বোনের মধ্যে। আমি চাইনিজ খাবো, ও বাঙালি খাবার খাবে। সব সময় এই জিনিসটা নিয়ে আমাদের মারামারি হয়ে থাকে। গত সপ্তাহে এটা নিয়ে আমাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে যে কে কোন খাবার খাবো। দেখো, আমরা কিন্তু আহ আপন বোন হয়েও আমাদের মধ্যে কিন্তু এই ভিন্নতাটা আছে যে আমাদের পছন্দের খাবারটা কি। তাহলে কি আত্মপরিচয় এটার মধ্যেও ভূমিকা ফেলে না? আমার বোনকে, আমার ভাইকে, আমার মাকে, আমার বাবাকে, তাদের সবাই কিন্তু আমার সাথে, আমি কিন্তু সবার সাথে কানেক্টেড, বাট আমাদের সবার আত্মপরিচয় কিন্তু ভিন্ন। কিন্তু সবকিছুকে আবার এক করবে কে? আমার পরিবারটা। তাহলে পছন্দের খাবারও কি করে, আমি কেমন বা আমি কে, সেটা হচ্ছে পছন্দের খাবারও সেটাতে ইম্প্যাক্ট ফেলবে। এরপরে আছে পছন্দের গান। পছন্দের গান তো থাকতেই পারে। তোমাদের কি পছন্দের গান কেমন টাইপের গান? আমার তো পছন্দের গান এক সময় একটা থাকে না। আমার মনে হয় কি যে আচ্ছা ঠিক আছে, কয়েকদিন একটা আছে, কিছুদিন পরে পছন্দের গান আবার অন্য একটা হয়ে যায়। এটাও কি আত্মপরিচয়? ওই যে আমার পছন্দটা কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে, কিন্তু এটা তো আমারই পছন্দ, আমি কিন্তু এটাকে একসেপ্ট করতে পারছি এন্ড ঠিকঠাক মতো একসেপ্ট করব। আত্মপরিচয়ের সবগুলা এলিমেন্ট কিন্তু এইভাবে হচ্ছে গড়ে উঠেছে, এন্ড সবগুলা কিন্তু আমার লাইফস্টাইলে ইম্প্যাক্ট ফেলবে। এরপরে আমার পছন্দের খেলা। খেলা নিয়ে দেখবা যে আমাদের ফ্রেন্ডদের মধ্যেও লাগে কে তুই ব্রাজিল, আমি আর্জেন্টিনা, আমি ব্রাজিল, তুই আর্জেন্টিনা, এই সব কিছু নিয়ে অনেক কনফ্লিক্ট লাগে, তাই না? বাসার মধ্যেই লাগে, আর তো ফ্রেন্ডদের সাথে। তাহলে তাহলে দেখো যে পছন্দের খেলাটাও কিন্তু আত্মপরিচয়ের ভূমিকা ফেলছে। কিভাবে ফেলছে? যে একই সাথে থেকেও কিন্তু আমাদের এই যে খাবারের মতো খেলাটাও কিন্তু মিলবে না, এন্ড না মেলাটাই স্বাভাবিক। যে যার বৈশিষ্ট্য বা অ্যাজ আ ইন্ডিভিজুয়াল আমাদের সবার বৈশিষ্ট্য, সবার আত্মপরিচয় কিন্তু আলাদা, বা সবার টেস্টও আলাদা সবকিছুতে। আমার পছন্দের খেলা, এরপরে হচ্ছে আমার যা করতে ভালো লাগে, মানে লেজার টাইমে, তুমি যখন ফ্রি টাইমে থাকো তখন তুমি কি করো? কেউ মুভি দেখতে পছন্দ করে, কেউ গান শুনতে পছন্দ করে, কেউ গল্পের বই পড়তে পছন্দ করে,
এই সব কিছু এই সব কিছু কিন্তু তোমার কি করতে ভালো লাগে বা আমার কি করতে ভালো লাগে এইটার উপরে, এইটার ভিতরে চলে যাবে। তাহলে আমরা আত্মপরিচয় সম্পর্কে জেনে গেলাম। দেখো, এই সব এলিমেন্ট মিলিয়েই কিন্তু তোমার পরিচয়টা কি, তুমি কে, সেই জিনিসটাকেই কিন্তু এই কয়েকটা এলিমেন্ট তুলে ধরে। বইয়ের মধ্যে মনে হয় একটা চার্টে লেখা আছে। তাহলে তোমার আত্মপরিচয় সম্পর্কে তুমি তো জানো, তাহলে তোমার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করো যে তার আত্মপরিচয়টা কি, তার সাথে তোমার কি কি মিল আছে, কি কি পার্থক্য আছে, তোমার ফ্রেন্ডদের সাথে ডিসকাস করে একটা চার্ট পূরণ করো। এটা কিন্তু তোমাকে বলেছিল, এটা কিন্তু তোমরা বাসায় করে ফেলতে পারো। এটা কিন্তু মজা হবে যে ফ্রেন্ডদের সাথে, এই তোর কোন গানটা পছন্দ, তোর কোন খাবারটা পছন্দ, এটার সাথে মিলিয়ে তার তোমার ওইটার সাথে তোমার কি কি মিল আছে, কি কি ডিফারেন্স আছে, সবকিছু মিলিয়ে কিন্তু চার্টটা তোমরা কমপ্লিট করতে পারো। এরপরে আসো প্রেক্ষাপট ভেদে আমাদের পরিচয়গুলো কি কি ভাবে হতে পারে। আত্মপরিচয় সম্পর্কে তো আমরা জেনেই ফেললাম। তাহলে আসো আত্মপরিচয় জানার জন্য আরো কি কি মাস্ট ম্যান্ডেটরি এলিমেন্ট আছে। ভৌগোলিক পরিচয় বলতে তোমার মাথায় আসতে পারে যে আপু, আমি তো একটু আগে আত্মপরিচয় নিয়ে পড়লাম, ওইটার মধ্যে কি ভৌগোলিক পরিচয় ছিল না? ওইটার মধ্যে কিন্তু ভৌগোলিক পরিচয় ছিল না। আবাসস্থলের মধ্যে কিন্তু একটু তুমি ধারণা পেতে পারো যে তোমার ভৌগোলিক অবস্থান কি হতে পারে। কিন্তু এইটা পড়ে আমরা ডিটেইলে জানবো যে অ্যাকচুয়ালি ভৌগোলিক পরিচয়টা কেন ইম্পর্টেন্ট। আমি যে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমরা হচ্ছে কিছু মানুষ ঢাকায় আছি, কিছু মানুষ আছি পাহাড়ি এলাকায়, কিছু মানুষ আছি নদী বা সমুদ্রের এলাকায়, বা কিছু মানুষ আছে যে প্রত্যন্ত গ্রামে, আমাদের সবার ভূপ্রাকৃতিক অবস্থান ও বৈশিষ্ট্য কি সেম হবে? দেখো, এখন প্রচুর গরম পড়ছে না? প্রচুর গরম কিন্তু পড়ছে, কিন্তু সিলেটে কিন্তু একটু হলেও ঠান্ডা আছে, কারণ ওই জায়গাতে অনেক বেশি পরিমাণ গাছপালা আছে, নদী আছে বেশি, এর জন্য কিন্তু সিলেটে ঠান্ডা বেশি। আহ ঠান্ডা বললে ভুল হবে, মানে আমাদের থেকে একটু গরম কম। তারপরে যারা সমুদ্রের পাশে বসবাস করে, আমরা কিন্তু কন্টিনিউয়াসলি ঘামছি, কিন্তু যারা সমুদ্রের পাশে আছে ওরা কিন্তু এরকম ভাবে কন্টিনিউয়াসলি ওরা ঘামবে না। গরম লাগবে বাট ওইরকম ভাবে ওরা ঘামবে না। তারপরে দেখো, সমুদ্রের পাশে যে যদি তুমি কিছুক্ষণ রোদে দাঁড়াও, তোমার মধ্যে কিন্তু তোমার শরীরে কিন্তু ট্যান পড়ে যাবে, যেটা আমাদের ঢাকাতে কিন্তু একটু কম হয়। ওইটা কেন কেন হয় জিনিসটা? লবণাক্ত পানি সেটা বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, ওইটার ইফেক্ট আমাদের শরীরের উপরেও পড়ে। দেখো, একই দেশে থাকার পরেও কিন্তু এই যে ভৌগোলিক অবস্থানটা বা বৈশিষ্ট্যটা আমাদের উপরে কিন্তু ভিন্ন ভিন্ন ইম্প্যাক্ট ফেলছে। তারপরে উত্তরবঙ্গের কথা যদি তুমি চিন্তা করো, উত্তরবঙ্গে কি ঢাকার থেকেও বেশি গরম পড়ে? উত্তরবঙ্গে প্রচন্ড গরম পড়ে, দক্ষিণবঙ্গে কি গরম একটু কম পড়ে। এরপরে যখন বন্যা হয় তখন কোন জায়গাটা আগে তলিয়ে যায় বলো তো? কোন জায়গায় বেশি বন্যা হয়? দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সাইডটাতে কিন্তু ওরকম ভাবে হয় না বন্যা, কারণ কি ওই সাইডটা উঁচু। দেখো দেখো তাহলে ভৌগোলিক অবস্থান বা ভূপ্রাকৃতিক অবস্থান কিন্তু আমাদের লাইফস্টাইলে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলছে। আমি ঢাকায় থাকি, পুরাটা ফ্ল্যাট প্লেন, আমি ঢাকার ট্রান্সপোর্ট ব্যবহার করি। আমাদের ঢাকার ট্রান্সপোর্টেশন সিস্টেম, যেটা হচ্ছে ভৌগোলিক অবস্থানের উপর ডিপেন্ড করে বানানো হয়েছে, সেইটা কি একটা পাহাড়ি এলাকার ট্রান্সপোর্টেশন সিস্টেম কি ওরকম? যখন তোমরা যারা যারা সাজেক গিয়েছো দেখবা যে একদম গাড়ি, চান্দের গাড়ি যেটাকে বলে, একদম কি হয়, খাড়া উপরে উঠে যায়, যেটাতে অনেকে আবার ভয়ও পায়। আমাদের ঢাকা শহরের রাস্তাঘাট কি এরকম? না। তাহলে দেখো, পাহাড়ি অঞ্চলের রাস্তাঘাটের সাথে কিন্তু আমাদের অঞ্চলের রাস্তাঘাটের ডিফারেন্স আছে। তারপরে ওদের ওখানের ওয়েদারের সাথে, এই যে বললাম যে উত্তরবঙ্গ বা সিলেটের ওয়েদারের সাথে কিন্তু আমাদের ঢাকার ওয়েদারের ডিফারেন্স আছে। তাহলে কি সবকিছু, এই যে যে সবগুলা এলিমেন্ট আমাদের জায়গা ভেদে, তারপরে হচ্ছে বিভিন্ন বঙ্গ ভেদে, এই সবকিছুর কিন্তু পার্থক্য হতে পারে। তাহলে কি ভৌগোলিক পরিচয়টা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে আমরা কোন জায়গায় আছি, কোন শহরে আছি, নাকি আমি কোনো প্রত্যন্ত এলাকায় আছি বা পাহাড়ি এলাকায় আছি, যে কোনো জায়গায় হতে পারে। যে যে জায়গাটাতে তোমরা থাকবা সেই জায়গাগুলোর তো বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা আরো ভালো আইডিয়া পেতে পারো। যেমন আমি যে জায়গাটাতে থাকি, আমি কিন্তু জানবো এই সব কিছু সম্পর্কে, জানবো ঢাকার ওয়েদার সম্পর্কে, ঢাকার রাস্তা সম্পর্কে, তারপর ঢাকার জলবায়ু সম্পর্কে, এই সব কিছু সম্পর্কে কিন্তু আমি জানবো। বা যে যে জায়গায় আছে সে কিন্তু ওই জায়গা সম্পর্কে আরো বেশি জানবে। তো একটা মানুষের আত্মপরিচয় জানতে গেলে কিন্তু সে কোন জায়গায় বসবাস করছে, সেই আশেপাশে তার ভৌগোলিক অবস্থানটা কি, এটা কিন্তু জানা খুবই ইম্পর্টেন্ট। তাহলে একটা চলে গেল ভৌগোলিক পরিচয়। এরকম টোটাল আমরা চারটা জিনিস সম্পর্কে জানবো। ভৌগোলিক পরিচয়টা তাহলে গেল। নেক্সট আসি আমরা
সামাজিক পরিচয়। সামাজিক পরিচয়ের মধ্যে কি কি এলিমেন্ট আছে? দেখো, সামাজিক অবস্থান আছে, পেশাগত পরিচয়, পারিবারিক পরিচয়। এখন সামাজিক পরিচয় কিভাবে, আমাদের একই দেশে থেকেও কিভাবে সামাজিক পরিচয়টা আলাদা হতে পারে? আমরা যেই জায়গায় থাকছি, এখন দেখো, গুলশানে যারা থাকছে ওদের তো আলাদা রকম স্ট্যাটাস, ওদের সমাজটা। আর হচ্ছে ধরো আমি যদি এখানে বলি মোহাম্মদপুরের বছিলা, ওখানে তো একটু নিম্ন মধ্যবিত্ত মানুষরা বেশি থাকে বা থাকা শুরু করেছে, বা ওই জায়গাটা কিন্তু এখন ডেভেলপ হওয়া শুরু করেছে। ওই মানুষদের যেসব স্ট্যাটাস, ওদের সমাজ যেটা, সেটা কি সেম হবে আমাদের? না। একই শহরে থাকার পরেও কিন্তু আমাদের সমাজটা আলাদা হচ্ছে। তারপরে আমি যদি বলি অন্যান্য জায়গার সাথে যদি আমি কম্পেয়ার করি, একটা শহরের সাথে, ঢাকার সাথে যদি আমি অন্যান্য জায়গার কম্পেয়ার করি, পাহাড়ি অঞ্চলের কম্পেয়ার যদি আমি করি, তাহলে দেখো সামাজিক অবস্থান, ওদের সমাজটা কি আমাদের সমাজের সাথে মিলবে? না, মিলবে না। তারপরে আমি যদি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাথে কম্পেয়ার করি, ওদের যে সমাজ ব্যবস্থা আর আমাদের যে সমাজ ব্যবস্থা সেম না। ওরা হচ্ছে মাতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আছে, আর আমরা কি পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় আছি। তাহলে দেখো, সামাজিক পরিচয়ও কিন্তু তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট, যে তুমি কোন সমাজটাতে আছো, তুমি কোনটাতে বিলং করো, বা ওইখানে সমাজের কি কি বৈশিষ্ট্য আছে, বা তোমাকে কি কি মেনটেন করতে হবে। এটা হচ্ছে আমাদের সামাজিক অবস্থান। এরপরে পেশাগত পরিচয়। দেখবা, যার বাবা হচ্ছে টিচার, তার ম্যাক্সিমাম ফ্রেন্ডই থাকে কিন্তু ওই টিচার সার্কেলের। বা যার বাবা ডাক্তার, তার কিন্তু, বা মা ডাক্তার, তার কিন্তু ম্যাক্সিমাম সার্কেলই থাকে কি ওই রিলেটেড। বা প্রতিবেশীদের সাথে, তো প্রতিবেশীরা তো বিভিন্ন রকমের পেশার হতে পারে, তো ওইরকমই বন্ডিংটা হয়। তো পেশাগত পরিচয়ের সাথে সেম পেশাগত পরিচয়ও আমাদের হতে পারে, বা ডিফারেন্স পেশাগত পরিচয়ও আমাদের হতে পারে। কিন্তু এই পেশাটা কিন্তু আমার সামাজিক পরিচয়ে কিন্তু খুবই ইম্প্যাক্ট ফেলবে। যেমন, আমি আসলে জাজমেন্টের কথায় যেতে চাচ্ছি না, আবার না গিয়েও হচ্ছে না। এখন পেশার উপর ডিপেন্ড করে যখন তোমার ফ্রেন্ড সার্কেলটা তৈরি হবে, তখন কিন্তু অনেক মানুষের সাথে তোমার ডিস্টেন্সও চলে আসবে। এখন একজন ডাক্তারের কথা যদি, নো অফেন্স, ঠিক আছে, এখানে জাস্ট আমার এক্সাম্পল দেওয়া লাগবে তাই আমি বলছি। এখন একজন ডাক্তার, সে কিন্তু দেখবা তার সার্কেল কিন্তু মুচি সমাজের হবে না, বা যে সবজি বিক্রি করছে সেই সমাজের হবে না। তার পেশা যেটা, সে তার পেশাকে মেনটেন করে কিন্তু ওই সার্কেলের মানুষজনের সাথেই বেশি মিশছে। এখন অনেক অনেক এক্সেপশনাল বলতে অনেক থাকতে পারে, যে এরকম যে শুধুমাত্র ওই সার্কেল না, সে যেই অনেক হায়ার লেভেলের পেশায় থাকলেও সে সব ধরনের মানুষের সাথে মিলছে, সব ধরনের মানুষের সাথে চলছে, এটা হতে পারে। বাট আমরা কিন্তু পেশাগত পরিচয় মেনটেন করেও কিন্তু আমরা আমাদের সমাজটাকে ওইভাবে মেনটেন করি, এটা তোমরা মানো বা না মানো, ইটস ট্রু। এরপরে হচ্ছে পারিবারিক পরিচয়। তোমরা যারা গ্রামে যাও, বা বিভিন্ন ঈদ বা প্রোগ্রামে গ্রামে যখন যেয়ে থাকো, দেখবা যে তোমার ফ্যামিলির পরিচয়টা কিন্তু আহ অনেক ইম্পর্টেন্ট থাকে। কেন? বলে কি, এই যে অমুক বাড়ির ওই মেয়েটা আসছে আজকে বাড়িতে, তারপরে বলে যে অমুক বাড়ির ওই বংশের ও অনেক বড় ইঞ্জিনিয়ার হয়েছে, এগুলো বলে না? তখন কি করে, আমাদের বংশটাকে নিয়ে আসে, বা আমাদের পারিবারিক পরিচয়টাকে কিন্তু নিয়ে আসে, যে আচ্ছা, ওই ফ্যামিলির ও এত বড় হয়েছে। আবার দেখবে কেউ একটা ভুল করলো, বলবে কি, আরে ওই বাড়ির মেয়েটা বা ওই বাড়ির ছেলেটা এই সব জিনিস করেছে, পুরো বিশ্রী একটা অবস্থা বলে কিন্তু। তাহলে কি, পারিবারিক পরিচয়টাও কিন্তু আমাদের সমাজের উপরে অনেক ইম্প্যাক্ট ফেলছে। আমার পরিবারটা কেমন, আমার ফ্যামিলির স্ট্যাটাস কেমন, ভালো নাকি খারাপ, সেই অনুযায়ী কিন্তু আমার সমাজটা কিন্তু ডিপেন্ড করবে, সেই অনুযায়ী আমরা সমাজটাকে কিন্তু মেনটেন করব। এখন দেখবা যে হিন্দুদের মধ্যে এই জিনিসটা অনেক হয়ে থাকে, নো অফেন্স, যে ওরা কিন্তু মেনটেন করে ব্রাহ্মণ, তারপরে আরো কি কি যেন আছে, ওরা কিন্তু শুধু ওই ওদের সাথেই চলাফেরা করে, যেই বংশগুলো আছে বা যেই হায়ারার্কিটা ওরা মেনটেন করে, তাদের সাথেই কিন্তু ওরা চলাচল করে। নিচু গোত্রের ওদের সাথে কিন্তু মেনটেন করে না। তাহলে কি, ওদের পারিবারিক পরিচয় কাদের মধ্যে হবে, বা ওদের সমাজটা কাদের সাথে মেনটেন করে হবে? ওই তো ব্রাহ্মণদের সাথে ব্রাহ্মণদেরই মেনটেন করে হবে, আর যারা নিচু গোত্রের আছে ওদের সাথে ওইভাবেই মেনটেন করে হবে। তাহলে সামাজিক পরিচয়ের ক্ষেত্রে কিন্তু আমাদের এই তিনটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, যেটা আমাদের সমাজকে, এন্ড সমাজকে ইম্প্যাক্ট করলে তো সেই জিনিসটা আলটিমেটলি আমার উপরই আসবে, আমি ইম্প্যাক্ট হব। এটা গেল আমাদের সেকেন্ড এলিমেন্ট। তারপরে আসবে হচ্ছে সাংস্কৃতিক পরিচয়। সাংস্কৃতিক পরিচয় আমাদের সমাজ ভেদে, জায়গা ভৌগোলিক অবস্থান ভেদে, তারপরে বিভিন্ন জেলা ভেদে কিন্তু আমাদের
আর সংস্কৃতিটা আলাদা হবে। কেন বললাম এই কথা? এই যে ভাষাতেই আসি না, বাংলা ভাষার কথাটা মনে হয় একটু আগেও বলেছি, তাও আমি আবার বলছি যে ভাষা, আমরা সবাই বাংলাদেশে বাস করি, আমাদের মাতৃভাষা বাংলা, কিন্তু চিটাগাং বা হচ্ছে বরিশালের দিকে যদি যাও তাহলে দেখবো ওরা একটু আঞ্চলিক ভাষায় বা ওদের ওই আঞ্চলিক ভাষাটাতে কিন্তু ওরা কথা বলে, বা যেটাকে বলে কথ্য ভাষা। আমরা যারা যাব বা আমরা যারা ওইসব ভাষা বুঝি না, বুঝতে কিন্তু একটু প্রবলেম হবে আমাদের, তাই না? তাহলে কি বরিশাল আর ঢাকার সাথে আমার কম্পারিজনে কিন্তু ভাষাটাও কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। বা একই দেশে বসবাসরত যদি আমি নৃগোষ্ঠীর সাথে তুলনা করি, তাহলে ওদের ভাষার সাথেও আমাদের ভাষার কি ডিফারেন্স আছে। তাহলে ওই যে দেখো, ওদের সমাজও আলাদা হবে, ওদের ভৌগোলিক অবস্থানও আলাদা হচ্ছে, বা ভৌগোলিক অবস্থান আলাদা না হলে ওরা যদি আমাদের এখানে চলে আসে, তাহলে কিন্তু ওই ডিফারেন্সটা আর থাকবে না, কিন্তু সমাজের ডিফারেন্সটা কিন্তু থাকবে, বা সাংস্কৃতিক পরিচয়ের ডিফারেন্সটা কিন্তু থাকবে। তাহলে কি হলো, ভাষা ভাষাও আমার সংস্কৃতিতে প্রচুর ইম্প্যাক্ট ফেলে। আমি কোন ভাষায় কথা বলছি, আমি কখন কোন ভাষাটা ইউজ করছি, কোন জায়গাতে গেলে আমি কোন ভাষায় কথা বলবো, এই সব কিছু কিন্তু আমার সাংস্কৃতিক পরিচয়ের অংশ। তারপরে আসি হচ্ছে পোশাক। পোশাকও কিন্তু জায়গা ভেদে, রিজিয়ন ভেদে আমাদের পোশাক কিন্তু আলাদা হয়। এখন একজন সমুদ্রের পাশে যদি বসবাস করে বা প্রত্যন্ত গ্রামে যদি তুমি বসবাস করে একজনের সাথে তুমি তোমার পোশাকের তুলনা করো, তুমি কিন্তু নিজেই চেঞ্জেস গুলো দেখতে পারবা। আসলে আমি এখানে তুলনা করছি আমি শহরের মানুষজনের পোশাকের সাথে, দেখবা অনেক ডিফারেন্স থাকবে। ওদের সমাজের সাথে, ওদের সংস্কৃতির সাথে মেনটেন করে ও ওদের পোশাক পরছে, আমার সংস্কৃতি বা আমার সমাজের সাথে মেনটেন করে কিন্তু আমি আমার মতো পোশাক পরছি। বা নৃগোষ্ঠীর সাথে কিন্তু তুলনা করে দেখো তুমি, ওদের পোশাকের সিস্টেম আর আমাদের পোশাকের সিস্টেম কিন্তু সম্পূর্ণ আলাদা। তাহলে পোশাকও ভূমিকা ফেলছে। এরপরে রীতিনীতি, যেটাকে হচ্ছে কালচার নামে আমরা পরিচিত। কালচার তো সবকিছু মিলিয়ে আমাদের কালচার। ভাষা, পোশাক, তারপরে উৎসব, ধর্ম, সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের এই রীতিনীতিটা গড়ে উঠবে। আমরা মুসলিম, যদি দেখি এক্সাম্পল হিসেবে, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবারই কিন্তু রীতিনীতি আলাদা। এক একজনের ধর্ম ভেদে কিন্তু আমরা বিভিন্ন রকমের রীতিনীতি মেনটেন করি। আমাদের ধর্মের রীতিনীতি যেমন আমরা ওইভাবে চলাফেরা করি, অন্যান্য ধর্মের রীতিনীতি যেমন ওরা ওইভাবে চলাফেরা করে বা ওইভাবে জিনিসগুলোকে মেনটেন করে। তাহলে কি রীতিনীতি ও সাংস্কৃতিক পরিচয়ের একটা অংশ। এরপরে আসি উৎসব। একই দেশে বসবাস করে, একই দেশে বসবাস করেও কিন্তু আমাদের উৎসবগুলো কিন্তু আলাদা হয়। যেমন আমরা মুসলমানরা কি কি ঈদ উল ফিতর উৎসব পালন করি, ঈদ উল আজহা পালন করি। এরপরে যদি তুমি আমাদের সাথে যদি তুমি ক্ষুদ্র নিগোষ্ঠীর কম্পেয়ার করো, দেন দেখবে ওরা কি কি পালন করে, বিজু উৎসব পালন করে, ওয়ানগালা উৎসব পালন করে। ওই উৎসবগুলোও কিন্তু ওদের সংস্কৃতিতে ইম্প্যাক্ট ফেলছে। তাহলে একজন মানুষের আত্মপরিচয়ে কিন্তু জিনিসগুলো সবকিছু একটা একটার সাথে কানেক্টেড। ভৌগোলিক অবস্থা, তার সাথে হচ্ছে সামাজিক অবস্থা, তার সাথে হচ্ছে সাংস্কৃতিক যে পরিচয়টা, সবকিছু কিন্তু একটা একটার সাথে কানেক্টেড। আমরা এক জায়গায় থাকছি, সেই জায়গার সমাজটাকে আমি মেনটেন করছি, সেই জায়গার সংস্কৃতিকে আমি একসেপ্ট করছি। আবার অন্য জায়গাতে যাচ্ছি, ওই জায়গাতে যে আমরা কি করছি, ওই জায়গার সংস্কৃতির সাথে মানিয়ে চলার চেষ্টা করছি। সবসময় তো আর মিলবে না জিনিসগুলো ওদের সংস্কৃতির সাথে। যেমন আমি যদি দেশের বাইরে চলে যাই, আমার সংস্কৃতির সাথে কিন্তু তার বাইরের কোনো দেশের সংস্কৃতিটা কিন্তু মিলবে না। আসলে এক্সাম্পল তো আমাদের দেশের মধ্যে দিচ্ছি, তো সেই ক্ষেত্রে পার্থক্যটা আমি ওইভাবে বুঝাচ্ছি যে কিভাবে হচ্ছে দেশের মধ্যে সাংস্কৃতিক বা ভৌগোলিক অবস্থানের পরিচয় যদি চেঞ্জেস আসে, আমাদের মধ্যে, আমাদের আত্মপরিচয়ের মধ্যে কি কি চেঞ্জ হতে পারে। এরপরে আসি হচ্ছে রাজনৈতিক পরিচয়। দেখো, এই একটা জায়গাতে এসে কিন্তু আমরা মানে পরের টপিক গুলা যে পড়বো, মানে রাজনৈতিক পরিচয়ের বেসিসে যে পরের জিনিসগুলো দেওয়া আছে, সেখানে বোঝাতে চেয়েছে যে আমরা বাংলাদেশি যারা আছে আমাদের সবার রাজনৈতিক পরিচয় সেম। কিভাবে সেম হতে পারে? দেখো, আমরা কিন্তু বাংলাদেশি যারা আছি সেম ইতিহাস পড়ছি। ভাষা আন্দোলন থেকে শুরু করে, তারপরে হচ্ছে বা প্রাচীন কাল থেকে ধরো যদি শুরু করে, আমরা ভাষা আন্দোলন বা মুক্তিযুদ্ধকে যদি আমি নিয়ে আসি, আমাদের কিন্তু রাজনৈতিক চেতনাটা কিন্তু বা মুক্তিযুদ্ধের চেতনাটা কিন্তু সেম আসছে। আমরা একই
বাংলাদেশের মধ্যে থাকছি, তার মধ্যে হচ্ছে বিভিন্ন রকমের রাজনৈতিক দল আছে। এই যে এখন হচ্ছে ডিফারেন্সটা আসবে যে বিভিন্ন রাজনৈতিক দল আছে। আমি এক দলকে সাপোর্ট করতে পারি, তুমি আরেক দলকে সাপোর্ট করতে পারো, এটা সম্পূর্ণই কি আমাদের চয়েস। কিন্তু আমাদের যে রাজনৈতিক চেতনাটা থাকবে, যে মুক্তিযুদ্ধের চেতনা যেটাকে বলা হয়েছে, সেটা কিন্তু আমাদের সবারই সেম থাকবে। তারপরে দেখো, রাষ্ট্রীয় বা জাতীয় পরিচয়, আমরা কি লিখি? আমাদের জাতীয়তাবাদ কি, আমরা কি লিখি বলো তো? এটা কি লিখি আমাদের জাতীয়তাবাদ? দেখি কমেন্ট করে জানাও তো তোমরা সবাই। সব জায়গায় লিখে আসছো, অনেক সার্টিফিকেটে তোমরা লিখে আসছো কিন্তু। তাহলে কি আমাদের রাষ্ট্রীয় এন্ড জাতীয় পরিচয়টা কিন্তু সেম হবে সবার। এই যে যে চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমাদের আত্মপরিচয়টা আমরা জানতে পারি। পরের স্লাইডে যাওয়ার আগে একটু দেখি comment। আচ্ছা, তাহলে চারটা এলিমেন্ট সম্পর্কে আমরা খুব ভালো মতো ডিটেইলে জানলাম। এরপরে আসো, নেক্সট কি আছে? আরব বেদুইনদের জীবন। কেন ওদের জীবনীটাকেই আমাদের দেওয়া হলো বইয়ে বলো তো? তোমরা কি কেউ জানো এটার অ্যান্সার? আরব বেদুইনরা মরুভূমিতে বাস করে, কিন্তু ওদের কিন্তু স্পেসিফিক কোনো জায়গা নেই। যেমন তুমি কিন্তু জানো যে আজকে রাতে তুমি কোথায় ঘুমাবা, বা তোমার ফ্যামিলি কোথায় থাকছে, কালকেও তুমি কোথায় থাকবা সেটা তুমি জানো, যে তোমার বাসাটা কোথায়। যারা বাসা ভাড়া নিয়ে থাকো তারা কিন্তু জানো যে এক মাসের জন্য, আগামী এক মাসের জন্য তোমার কিন্তু ওইটাই তোমার বাসস্থান বা আবাসস্থান, যেটাই বলো না কিন্তু। কিন্তু আরব বেদুইনরা কিন্তু জানে না যে ওদের আজকে রাতে এখানে থাকছে, কালকে ওরা কোথায় থাকবে। ওরা সবাই মরুভূমিতে বাস করে, মরুভূমির ওই দুর্গম জায়গাতে কিন্তু ওরা খুব ভালো মতোই সার্ভাইভ করতে পারে। তাদের পূর্বপুরুষ থেকে শুরু করে কিন্তু তারা এখন যারা আছেন, তারা কিন্তু ওই কালচারটাকেই মেনটেন করে আসছে, যে যাযাবর যেটাকে বলে, যে তারা যে যাযাবর, তাদের যে কালচারটা আছে সেটাকে কিন্তু ওরা মেনটেন করে আসছে। এখন ওদের ওদের যদি আমি ভৌগোলিক অবস্থানটা দেখি, ওদের ভৌগোলিক অবস্থানে কি কি দেখতে পারি আমরা? যে ওরা মরুভূমির মধ্যে বসবাস করছে, তারপর ওখানে বালিঝড় হচ্ছে। বালিঝড় জিনিসটা কি জানো তোমরা? বালিঝড়ে হচ্ছে প্রচন্ড বালি দিয়ে ঝড় হবে, পুরা তুষারপাত যেমন হয় না, ওরকম বালিঝড়ও একটা, যে বালির একটা দলা চলে আসবে মুখের উপরে, কি সবকিছু উড়ে উড়ে ছিন্ন ভিন্ন হয়ে যাবে, এই টাইপের ঝড়। ওরা এই সব দুর্গম জায়গায় কিন্তু বসবাস করে। তাহলে এই জিনিসটা হবে কি ওদের ভৌগোলিক পরিচয়, যে ভৌগোলিক অবস্থানটা কেমন হবে, সেটা কি আসলে তাদের জন্য অনুকূল নাকি প্রতিকূল, এই জিনিসগুলা জানতে হবে। এই জিনিসগুলাই কিন্তু ভৌগোলিক অবস্থানের মধ্যে পড়বে শুধুমাত্র ওদের ওদের জন্য। তাহলে ভৌগোলিক পরিচয়টা ওদের জানতে পারলাম। ওদের, আচ্ছা, যে জিনিসটা বলবো, ওরা কিন্তু জানো এক জায়গায় স্টেবল হয় না। আজকে এই জায়গায় আছে, কালকে অন্য জায়গায় যাবে, পরশুদিন আরেক জায়গায় যাবে। যেখানে ওরা দেখো, দেখতেই পাচ্ছ যে ভেড়া পালে, তারপরে হচ্ছে উট পালে। ওরা যেই জায়গায় পশুদের খাবারের ব্যবস্থাটা ওরা ঠিকঠাক মতো করতে পারবে, ওরা ওই জায়গাতেই কিন্তু কিছুদিন অবস্থান করে। তারপরে শিখতে পারলাম আমরা হচ্ছে ওদের ভৌগোলিক অবস্থান। এরপরে শিখবো হচ্ছে ওদের সামাজিক অবস্থান, যে ওরা ওদের সমাজটাকে কিভাবে মেনটেন করে। দেখো, ওরা যখন ট্রাভেল করে বা ওরা যে যাযাবর, ওরা যে যাতায়াত করে, তখন কিন্তু ওরা পুরা মানে ওদের গোত্র সবাই তো আর একসাথে যেতে পারে না। কিছু মানুষ যখন একসাথে যায় বা কিছু মানুষ যখন একসাথে থাকে, ওরা কিন্তু ওইভাবেই ওদের সমাজটা মেনটেন করে। দেখবা যে ওরা যারা একসাথে বের হয়, কি করে, একটা ফ্যামিলির মেম্বারই সব কি করে নিয়ে বের হয়ে যায়, যে ঠিক আছে আজকে আমরা এই জায়গাতে থাকবো, কালকে আমরা অন্য জায়গাতে থাকবো। তো ওই কিছু মেম্বারদের মধ্যে একই গোত্র বলো বা অন্যান্য গোত্র বলো, কয়েকটা গোত্রও কিন্তু ওরা আবার একসাথে থাকতে পারে। তো ওই সব কিছু মেনটেন করে কিন্তু ওদের সমাজটা গড়ে ওঠে। ওই সমাজের উপর ভিত্তি করে কিন্তু ওরা ওদের বিভিন্ন যে নিয়ম আছে, বিভিন্ন যে শৃঙ্খলা আছে, বা বিভিন্ন যে রীতিনীতি আছে, সেইগুলা কিন্তু মেনটেন করে। যেহেতু ওরা যাযাবর টাইপের, ওদের ওইভাবে সমাজটা মেনটেন করা যায় না, বা একই সমাজে বেশি দিন হচ্ছে ওদের থাকা যায় না। কারণ কি, ওদের জায়গা চেঞ্জ হবে, ওদের যাতায়াতের জায়গা চেঞ্জ হবে, এখানে যাবে ওইখানে যাবে, তো সমাজটা কি একরকম থাকবে? না, একরকম থাকবে না ওদের সমাজটা। এরপরে আমি যদি জানি কি কি জানলাম, ভৌগোলিক জায়গা,
সামাজিক অবস্থান। এবার যদি আসি ওদের সংস্কৃতিতে, সংস্কৃতির মধ্যে কি থাকতে পারে ওদের? পোশাক। ওদের যারা ছেলেরা আছে বা পুরুষরা আছে তারা পোশাক পরে কি জানো, বড় বড় জোব্বা টাইপের কিছু পরে, তার নিচে সুতির একটা জামা থাকে, তার উপর মাথায় আবার স্কার্ফ দিয়ে কিছু একটা বাঁধে বা রুমাল দিয়ে ওরা কিছু একটা বাঁধে, এটা হচ্ছে ওদের পোশাক। আর হচ্ছে মহিলারা যারা আছে তারা নর্মাল পোশাক পরে, তার উপরে একটা আবায়া টাইপের, ব্ল্যাক কালারের একটা আবায়া টাইপের কিন্তু পরে। কিন্তু এখনকার যারা আরবের বেদুইনরা যারা আছে মহিলারা, তারা কিন্তু এখন আর ওই কি আবায়াটা আর পরে না, তারা নর্মাল যেভাবে ড্রেসে যায়, বড় বড় ড্রেস পরে, সেইগুলাতেই কিন্তু এখন তারা ট্রাভেল করে। এটা জানলাম তাদের পোশাক সম্পর্কে। তাদের ভাষা সম্পর্কে, তারা, তাদেরও কিন্তু একটা আলাদা ভাষা আছে। ভাষাটার নাম আমি এক্স্যাক্টলি আমি ভুলে গেছি ভাষাটার নাম। ওরাও কিন্তু ওই ভাষাতে কথা বলে, ওদের যে একই রকমের সমাজ আছে বা গোত্র আছে, ওরা কিন্তু ওই গোত্রের ভিতরে ওই ভাষাতেই কথা বলে। এরপরে খাদ্যের ভিতরে আছে, ওরা যেহেতু মরুভূমিতে থাকে, ওদের প্রধান খাদ্যই কি? খেজুর। খেজুর খেয়েই কিন্তু ম্যাক্সিমাম মানুষ থাকে, বা ওইটাই ওদের প্রধান খাবার। ওরা মেইন প্রায়োরিটি দেয় হচ্ছে যে ওদের সাথে যে পশুগুলা থাকে, ভেড়া বা উট, ওরা কোথায় কমফোর্ট ফিল করবে, ওরা যেই জায়গায় কমফোর্ট ফিল করবে বা যেই জায়গায় ওরা থাকতে পারবে বা খাবারের, ওদের খাবারের ব্যবস্থা হবে, ওরা কিন্তু ওই জায়গাতেই থাকে। এটাও কিন্তু ওদের একটা সংস্কৃতি। ওরা কিন্তু উটকে অনেক পবিত্র মনে করে বা আল্লাহর দেওয়া গিফট মনে করে ওরা উটকে। তারপরে আছে কি আছে, আচ্ছা ভাষা সম্পর্কে বললাম, পোশাক সম্পর্কে বললাম, সংস্কৃতি, তাই না? হ্যাঁ, সংস্কৃতি তো তাহলে ওদের কমপ্লিট হয়ে গেল। তারপরে বলবো ওদের রাজনৈতিক অবস্থা। আচ্ছা দেখো, এই যে একজন যে যাযাবর, আমরা তো দেশে বসবাস করছি দেখে আমাদের রাজনৈতিক ব্যাপারটা আমাদের বেশি ইম্প্যাক্ট ফেলবে, কিন্তু ওরা যারা যাযাবর, ওদের কি রাজনৈতিক ব্যাপারটা অত বেশি ইম্প্যাক্ট পড়বে? না, পড়বে না। আমাদের বেঁচে থাকতে হলে আমাদের কিছু রুল মেনটেন করে চলতে হয়। যেমন আমি কি চাইলেই পারবো একজনকে খুন করে ফেলতে? না, পারবো না, কারণ রুল আছে যে আমি কাউকে খুন করে ফেললে আমার ফাঁসি হবে বা যাবজ্জীবন কারাদণ্ড হবে, রাইট? কিন্তু ওদের মধ্যে কিন্তু এই যে রুল গুলা খুবই কম, যেহেতু ওরা ভাসমান এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রাভেল করবে, কি কি আর রাজনীতি ওরা মেনটেন করবে? তো ওই রাজনীতির ভিতরে কি থাকতে পারে? ধরো একজন খুব বড় একটা ভুল করলো বা কাউকে মেরে ফেললো, তখন কি করা হবে? ওর শরীর থেকে কিছু মাংস কেটে ফেলা হবে, কিছু মাংস কেটে ফেলা হবে। তা না হলে তাকে ওখানেই কেউ মেরে ফেলবে, এরকম টাইপ কিছু করতে মানে করা যাবে। কিন্তু এই যে যাবজ্জীবন দেওয়া বা হচ্ছে দীর্ঘকাল জেলে রাখা, সেটা কিন্তু ওদের পক্ষে সম্ভব সম্ভব না। ওদের শাস্তিগুলো কিন্তু ইনস্ট্যান্ট হয়ে যায়, বা ওদের মধ্যে যে রাজনীতি ব্যাপারটা, সেই জিনিসটা কিন্তু খুবই কম হয়। কারণ কি, ওরা স্টেবল না একই জায়গায়, ওরা আলাদা আলাদা জায়গায় যায়। আলাদা আলাদা জায়গায় গেলে তো রাজনীতি বা রাজনৈতিক অবস্থানটা ওইভাবে ইম্প্যাক্ট ফেলবে না। দেখো, ওদের ওদের সাথেই কেন আমাদের এক্সাম্পলটা দিল, আমাদের দেশের এক্সাম্পলটা দিল, বা ওদের এক্সাম্পলটাই কেন আমাদের বইতে দেওয়া হলো? ওদের ভৌগোলিক অবস্থানের সাথে আমাদের ভৌগোলিক অবস্থানের ডিফারেন্স আছে, ওদের সংস্কৃতি বা ওদের সমাজের সাথে কিন্তু আমাদের ডিফারেন্স আছে, বা ওদের রাজনৈতিক অবস্থার সাথে কিন্তু আমাদের ডিফারেন্স আছে। যে তুমি জানো তোমার অবস্থানের সাথে একজন বেদুইনের অবস্থানকে কল্পনা করে তুমি দুইটাকে কম্পেয়ার করতে পারো, যে ওদের সাথে কি কি তোমার মিল আছে, ওদের সাথে কি কি তোমার অমিল আছে। তার জন্য কিন্তু সম্পূর্ণ ডিফারেন্স একটা এক্সাম্পল নিয়ে আসা হয়েছিল, যেন তুমি খুব ভালো মতো বুঝতে পারো যে অ্যাকচুয়ালি ভৌগোলিক, সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক ব্যাপারগুলা কিভাবে আমাদের আত্মপরিচয়ের সাথে রিলেটেড। ওদের সম্পর্কে আমি জানলাম। আমি এখানে ভেবেছিলাম যে আরো কয়েকটা জায়গার এক্সাম্পল দিব, যেন হচ্ছে তোমরা ভালো মতো ব্যাপারগুলোকে বুঝতে পারো, কিন্তু পরে দেখলাম যে না, আরব বেদুইনদের সাথে যে এক্সাম্পল গুলো দেওয়া যায়, এটাতেই তুমি খুব ভালো মতো রিলেট করতে পারবা যে আমাদের সাথে কি কি ওদের ডিফারেন্স হতে পারে। এবার বলেছে বঙ্গবন্ধু একটি স্বাধীন বাংলাদেশের রূপকার। তাহলে বলতে পারো যে কেন হুট করে এই বঙ্গবন্ধুতে চলে আসছে? ওই যে আমি একটা কথা বলেছিলাম না, যে আমাদের সবার রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পার্সপেক্টিভ কিন্তু সেম, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা চেতনা নিয়েই কিন্তু আছি, বা ওইটাকেই কিন্তু আমরা মেনটেন করে চলছি, বা ওই জিনিসগুলাকেই আমরা পড়ছি, জানছি আরো ডিটেইলে। দেখো,
এখানে বঙ্গবন্ধুর ভূমিকা দিয়েই বোঝানো হয়েছে যে অ্যাকচুয়ালি আমাদের রাজনীতিগুলা কিভাবে শুরু হয়েছিল, বা স্টেপ বাই স্টেপ দিনের পরিবর্তনে কিভাবে পরিবর্তিত হয়েছে, সেই জিনিসগুলাই কিন্তু এখানে বোঝানো হয়েছিল। রাজনৈতিক প্রেক্ষাপট বোঝাতে যেয়ে এই জিনিসগুলাকে টেনে আনা হয়েছে। ভাষা আন্দোলন, ভাষা আন্দোলনের সূচনা হয় কিন্তু 1948 সালে। আমরা তো পড়ি যে ভাষা আন্দোলন হয়েছে 1952 সালে, এই রফিক জব্বার এরা জীবন দিয়েছে 1952 সালে। কিন্তু একটা জিনিস তো এত বড় হুট করে হয় না, যে পুলিশরা গুলি করে মেরে ফেলছে, শহীদ হয়েছে, জিনিসগুলো তো এত ইজি না, এত সিম্পল না। একদিনে তো আর এত ভয়াবহ জিনিস হয় না। এত মানুষ যে এই যে ভাষা আন্দোলনে শহীদ হয়েছে, সেই জিনিসটা তো আর একদিনের না, তাই না? এই যে 48 সাল থেকে ভাষা আন্দোলনের সূচনা হয়েছে, তখন তখন থেকে এই 4 বছর কিন্তু বলেছে, ছাত্ররা বলেছে যে আমরা বাংলা ভাষাই চাই, উর্দু হতে পারবে না, আমরা বাংলা ভাষাকেই একসেপ্ট করবো, বা দুইটা ভাষাই থাকুক, উর্দু ভাষাও থাকুক, বাংলা ভাষাও থাকুক, কোনো তো সমস্যা নাই, দুইটাতেই আমরা হচ্ছে আহ সব জায়গায় ইউজ করি। কিন্তু পাকিস্তানিদের সাথে কোনোভাবেই পেরে উঠছিল না। তারপরে এই ভাষা আন্দোলন টানতে 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 52 সালে চলে যায়। এর মধ্যে কিন্তু ছোট খাটো বড়, অত বড় আন্দোলন হয়নি, বাট ছোট খাটো নানা ধরনের মিছিল হয়েছে, নানা রকমের আন্দোলন হয়েছে, নানা রকম জিনিস হওয়ার পরেই কিন্তু এই ভাষা আন্দোলনটা আমাদের এসেছে। তাহলে দেখো, ভাষা আন্দোলনের সূচনা কিন্তু হয়েছে 1948 সালে। সেখান থেকেই কিন্তু দিনের পরিক্রমায় ভাষা আন্দোলন 1952 সালে একটা ভয়াবহ রূপ নেয়। ওই 52 সালে ওই মিছিলে যে কত মানুষ শহীদ হয়েছে, তারপরে কিন্তু এটা ইন্টারন্যাশনালি একসেপ্টেন্সি পায়। তাহলে ভাষা আন্দোলনটাও কিন্তু আমাদের এই রাষ্ট্র সূচনাতে খুবই বড় ভূমিকা ফেলেছে। এটার মাধ্যমে, এই ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের ভাষা পেয়েছি, আমরা নিজেদের একটা পরিচয় পেয়েছি, আমরা আমাদের আত্মপরিচয় পেয়েছি। না হলে কিন্তু দেখতা যে এখনো আমি উর্দু ভাষায় কথা বলতে থাকতাম তোমাদের সাথে, তাই না? এরপরে দেখো, 1954 সালে যুক্ত ফ্রন্ট গঠিত হয় এবং কিছুদিনের মধ্যেই ক্ষমতাচ্যুত হয়। কেন হয়? তখন একটা বেশ ভালো একটা ভোটাভুটি হয়, যখন যেখানে হচ্ছে বিভিন্ন দল অংশ নেয় যে ওই ভোটে। কিন্তু জয় পায় হচ্ছে যুক্ত ফ্রন্ট। কিন্তু পাকিস্তানিদের ষড়যন্ত্রের কাছে ওরা বেশি দিন ক্ষমতায় ছিল না। এই যুক্ত ফ্রন্টের মেইন যে 3জন লোক ছিল, তারা ছিল মাওলানা ভাসানী, তারপরে হচ্ছে আহ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আরেকজন হচ্ছে আরেকজনের নামটা কি, শেরে বাংলা, শেরে বাংলা একে ফজলুল হক। এই 3জন মেইন ব্যক্তি হচ্ছে এই যুক্ত ফ্রন্টের আন্দোলনটাকে লিড দেয়। কিন্তু তারা বেশি দিন আর ক্ষমতায় থাকতে পারে নাই। তারা নির্বাচনে জেতার পরেও কিছুদিনের মধ্যেই তারা ক্ষমতাচ্যুত হয়ে যায়। এরপরে কি হয়, 1958 সালে সামরিক শাসনটা শুরু হয়। সামরিক শাসন সম্পর্কে তোমরা জেনে থাকবে যে এটা হচ্ছে মেইনলি আর্মিদের কাছে চলে যায় ক্ষমতাটা। আর্মিরা কিছু রুল জারি করে যে এই রুল মেনটেন করতে হবে। এটাকে তারাই হচ্ছে দেশটাকে তখন শাসন করে, তাদের রুলেই আমরা চলতে থাকি। এই জিনিসটাকেই বলে হচ্ছে কি, সামরিক শাসন। এটা শুরু হয় 1958 সালে, কিন্তু 4 বছর পরে সেটা তুলে নেওয়া হয় 1962 সালে। এই সময়ও কিন্তু অনেক কিছু পরিবর্তন হয় আমাদের দেশের। আমাদের দেশের সংস্কৃতি তখন মানে তারা পরিবর্তন করতে চায়, বা ওদের যে রুল গুলো আছে সেগুলো আমাদের উপর চাপিয়ে দিয়ে সেই জিনিসগুলোকে পরিবর্তন করতে চায়, বা ওদের যে কালচারটা আছে সেই জিনিসটা কিন্তু আমাদের উপরে চাপিয়ে দেয়। এটা যখন আমি পরের টপিকটা পড়বো, সেটাতে তোমরা ডিটেইলে জানতে পারবা। এরপরে আসে হচ্ছে 1966 সালের 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন কিন্তু আমাদের একটা মুক্তির সনদ। ওখানে যে 6 দফা ছিল, আমি যখন তোমাদের লেকচার নোটটা দিব তখন তোমরা দেখতে পারবে যে 6 দফা আন্দোলনের মধ্যে কি কি জিনিস উনি রেখেছিলেন। কে রেখেছিলেন? এই যে স্বাধীন বাংলাদেশের যে রূপকার, তিনি, তার ভূমিকা কিন্তু এখানে একটু একটু করে, একটু একটু ভূমিকা থেকে শুরু করে কিন্তু তার ডিটেইলে ভূমিকা আসছে। ও আচ্ছা, এখানে বলতে পারো যে এইখানে বঙ্গবন্ধুর কি ভূমিকা ছিল ভাষা আন্দোলনের সময়, তাই তো? 1952 সালে তিনি জেলে ছিলেন, কিন্তু তিনি ওখানে থেকেই কিছু মানুষকে লিড দিয়েছিল ভাষা আন্দোলনের জন্য। তো ওইখানে তার ভূমিকা আছে। তারপরে দেখো, 6 দফা আন্দোলন। 6 দফা আন্দোলন তো তার মাধ্যমেই আমরা পেয়ে থাকি। এই 6 দফা আন্দোলনের মাধ্যমে কিন্তু অনেক চেঞ্জ এসেছিল বাংলাদেশে, বেশ ভালো চেঞ্জ এসেছিল।
এরপরে তো 1971 সালের মুক্তিযুদ্ধ, আমাদের বাঙালির রূপান্তর, আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি, আমরা আমাদের গর্বকে খুঁজে পেয়েছি। দেখো বঙ্গবন্ধু কিন্তু প্রথম থেকে শুরু করে সবকিছুতেই ভূমিকা রাখলো। একটা স্বাধীন বাংলাদেশ গড়তে কিন্তু তার কম বেশি ছোট বড় ভূমিকা ছিল। তাহলে এটা গেল। এই যে দেখো ধীরে ধীরে কিভাবে কোন জায়গা থেকে শুরু করে 1948 সাল থেকে শুরু করে 1971 সাল পর্যন্ত আমাদের যে রাজনীতিটা বা রাজনৈতিক পার্সপেক্টিভ কিন্তু এই জায়গা থেকে আমাদের শুরু হয়েছে। এরপরে দেখো সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, যে জিনিসটা আমাদের ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট জানো? এই যে যখন এই সম্মেলন গুলো শুরু হয় তখনও কিন্তু আমাদের ভাষা বাংলা ছিল না, তখনও কিন্তু ওইভাবে ডিক্লেয়ার্ড বাংলা আমরা ইউজ করি না, তখনও কিন্তু ওই যে উর্দুও চলতো, পাকিস্তানিরা উর্দু বলতো, আমরা কি বলতাম, বাংলা ভাষায় কথা বলতাম। তো মেইনলি এই সাংস্কৃতিক সম্মেলন গুলো করা হতো যেন হচ্ছে আমরা বাংলা ভাষাকে ফিরে পাই, আমরা যেন আমাদের কালচারকে ঠিক রাখতে পারি, আমরা যেন ওইভাবে মেনটেন করে ইন ফিউচার চলতে পারি। দেখো তাহলে এই যে সূচনাটা হয় কবে? 1948 সালের 31 ডিসেম্বর এবং 1939 সালের, সরি, 1949 সালের 1 জানুয়ারি ঢাকায় কার্জন হলে 2 দিন ব্যাপী পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। ব্যাপারগুলো দেখো যে কোন সালে কি কি সম্মেলন হচ্ছে। এটা লেকচার শিটে আমি তোমাদেরকে চার্ট করে দিব। পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন হয়েছে, যার উদ্যোক্তা ছিলেন পূর্ব পাকিস্তান সরকারের স্বাস্থ্যমন্ত্রী হবিবুল্লাহ বাহার। এই যে যে প্রোগ্রামটা হয় তার অ্যারেঞ্জমেন্ট বা তার উদ্যোক্তা করেন কে? স্বাস্থ্যমন্ত্রী হবিবুল্লাহ বাহার। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন সম্মেলনের মূল অধিবেশনের সভাপতি। এই যে যে সম্মেলনটা হলো জানো, এখানে অনেক কথা হয়েছিল। তখন বলা হয়েছিল যে বাংলা ভাষা নিয়ে কথা বলা হয়েছিল, আমাদের সংস্কৃতি নিয়ে কথা বলা হয়েছিল। তখন অনেকের প্রপোজাল এটা ছিল যে আমরা বাংলার পরিবর্তে বাংলা যেই হরফ গুলো আছে, ওরা বইয়ে হরফ ইউজ করেছে, আমরা জানি হচ্ছে বর্ণমালা হিসেবে, বাংলা যে বর্ণমালা আছে ওইটাকে আমি আরবিতে কনভার্ট করি, আর আরবিতে কনভার্ট করে দেন হচ্ছে আমরা ওই ভাষায় কথা বলতে পারি বা ওইভাবে কথা বলতে পারি, বা ওই অ্যালফাবেট গুলা ওই হরফ গুলা আমরা ইউজ করতে পারি। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে না, তাহলে কিন্তু আমাদের বাংলা ভাষার ব্যাকরণে ব্যাকরণে কিন্তু অনেক ইম্প্যাক্ট ফেলবে, অনেক কিছু চেঞ্জ হবে, বা অনেক পেপারসে আমরা কিন্তু অনেক জিনিস আমাদের চেঞ্জ করতে হবে। তখন কিন্তু পুরা ভাষার সৌন্দর্য বলো বা ভাষার যেই ব্যবহারিক দিকগুলো বলো সবকিছুই চেঞ্জ হয়ে যাবে, শুধুমাত্র আমাদের ওই বাংলা হরফগুলোকে যদি আমি আরবিতে কনভার্ট করি। তখন এই বিষয়টা নিয়ে যে বাংলা হরফকে কিভাবে আমি আরবিতে নিতে পারি, এই বিষয়গুলো নিয়ে বেশ কনফ্লিক্ট হয়েছিল। তখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছিলেন যে না, এই জিনিসটা হতে পারে না, তাহলে আমাদের জিনিসগুলো আরো বেশি পেঁচানো হয়ে যাবে। তো এই সম্মেলনটায় তারা মেইনলি এই ব্যাপারগুলো নিয়ে কথা বলেছে, ভাষা নিয়েই মেইনলি কথা বলেছে। দেখো তখনও কিন্তু আমাদের ভাষা আন্দোলন হয় নাই, কিন্তু বলেছিলাম যে ওই যে ভাষা আন্দোলনের সূচনা কিন্তু 1948 সাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। দেখো তখনও কিন্তু আমরা আমাদের বাংলা ভাষাটাকে পাইনি। তো এই যে যে ভাষা আন্দোলনটা শুরু হয়েছিল তার কিন্তু একটু একটু করে আমরা ফলাফল দেখতে পাচ্ছি, যে কোন জায়গায় ভাষা নিয়ে কথা হচ্ছে বা কি কি সম্মেলন হচ্ছে, সেই জিনিসগুলা কিন্তু আমরা এখানে দেখতে পেলাম। এরপরে আসো, আচ্ছা যেটা বললাম যে তোমাদের কিন্তু এই নামগুলো মনে রাখতে হবে কোন সালে, সাল ওয়াইজ কিন্তু তোমাদের এই নামগুলাও ভিন্ন আছে। এই যে দেখো, তারপরে কি, কত সালে হয়েছিল ওইটা? 1948 সালের 31 ডিসেম্বর এন্ড হচ্ছে 1949 সালের 1 জানুয়ারি। এরপরে কবে হয়েছে? 1951 সালে। এটাও কিন্তু ভাষা আন্দোলনের আগে হয়েছে। কোথায় হয়েছে? 1951 সালের মার্চে চট্টগ্রামে অনুষ্ঠিত হয় এটা, যার নামটা কি? পাকিস্তান সংস্কৃতি সম্মেলন। দেখেছো নামটা যে চেঞ্জ হয়েছে। এরপরে আসে তখনও কিন্তু এগুলো নিয়ে কথা হয়েছে যে বাংলা ভাষাকে কিভাবে আমরা চাই, বা বাংলা ভাষাকে
আমরা চাই বাংলা ভাষাটা থাকুক বা আমাদের সংস্কৃতি চেঞ্জ না হোক, ব্যাপারগুলোকে আমরা কিন্তু এই সম্মেলনে খুব ভালো মতো প্রেজেন্ট করেছি যে কিভাবে কি করলে ভাষাকে রক্ষা করা যায়, কিভাবে কি করলে আমাদের কালচারকে রক্ষা করা যায়, এই বিষয়গুলো নিয়েই কিন্তু এই সম্মেলনে কথা হয়। তারপরে দেখো কবে আছে, 1952 সালের আগস্টে কোথায় অনুষ্ঠিত হয়েছে? কুমিল্লাতে। 1952 সালের আগস্টে কুমিল্লায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান সাংস্কৃতিক সম্মেলন। এই নামটার সাথে কিন্তু আমি যে 1948 বা 49-এরটা পড়লাম সেটা কিন্তু মিল আছে, দুইটাই কিন্তু আমাদের সেম নামে। এটা কিন্তু ভাষা আন্দোলনের ইনস্ট্যান্ট পরেই, ভাষা আন্দোলনটা যে হলো, আমরা যে 21শে ফেব্রুয়ারিকে ভাষা দিবস হিসেবে পেলাম, তার পরপরই কিন্তু এই সম্মেলনটা শুরু হয়েছে, যেখানে অনেক পজিটিভ কথাবার্তা হয়েছিল ভাষা শহীদদেরকে নিয়ে, সবাইকে নিয়ে অনেক পজিটিভ জিনিসপত্র হয়েছিল, তখন ওই সম্মেলনটা বেশ ভালোই ছিল। এরপরে দেখো 1954 সালের এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান সাহিত্য সম্মেলন। তোমাদের মনে এটা কোশ্চেন আসতে পারে না যে আচ্ছা ওদের সম্মেলন গুলো তো আগে হয়েছিল, ভাষা আন্দোলনের আগে হয়েছে, ভাষা আন্দোলনের আগে তো হয়েছে যে কিভাবে আমরা বাংলা ভাষা পেতে পারি, কিভাবে আমাদের কালচারটা মেনটেন করতে পারি সেটা নিয়ে, তাহলে ভাষা আন্দোলনের পরে আবার কেন তাহলে ওরা এত সম্মেলন করছে, সাহিত্য নিয়ে এত কেন সম্মেলন হবে? কিন্তু দেখো সাহিত্যর মধ্যে কি শুধু আমাদের ভাষাটা না, আমাদের তো সাহিত্য রক্ষাও করতে হবে। হ্যাঁ ঠিক আছে, বাংলা ভাষায় আমি কথা বলছি, কিন্তু বাংলা ভাষায় র্যান্ডমলি আমি কথা বললে, কোনো ব্যাকরণকে আমি মেনটেন না করলে সেই সব কিছু কি অ্যাকসেপ্টেন্সি পাবে আমাদের? না, সেটা কি আমাদের সাহিত্যের অংশ হবে না? সাহিত্য বলতে তো শুধু আমাদের মুখের কথা না, সাহিত্য বলতে থাকবে গান থাকবে, কবিতা থাকবে, আরো বিভিন্ন রকমের জিনিস থাকবে, তাই না? গল্পের বই থাকবে, নাটক থাকবে, সংলাপ থাকবে। সাহিত্যটাকে মেনলি ধরে রাখার জন্য এই সম্মেলনগুলো করা হতো। যেহেতু পাকিস্তানি সরকাররা ছিল, ওরা তো চাইতোই যে ওদের সাহিত্য বা ওদের সংস্কৃতিটা আমরা যেন মেনটেন করি, কিন্তু আমরা যারা ভাষাবিদ ছিলেন বা যারা হচ্ছে সংস্কৃতিবিদ ছিলেন, তারা কিন্তু এই জিনিসগুলো চাইতো না। তারা চাইতো যে আমাদের সংস্কৃতি আমাদের সাহিত্য আমরা মেনটেন করব, তার জন্য যত সম্মেলন করার দরকার হয় আমরা করব, সেখানে বিধিনিষেধ আমরা রেডি করব, তার আগে পাকিস্তানিরা কে আমাদেরকে বলার যে আমরা কি সংস্কৃতি মেনটেন করব। এরপরে দেখো কি আছে, 1957 সালের টাঙ্গাইলের কাকমারিতে তৎকালীন আওয়ামী লীগের সভাপতি মাওলানা হামিদ খান ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক সম্মেলন। দেখেছো, তারা কিন্তু কিছু বছর পর পর বা কন্টিনিউয়াসলি কিন্তু তারা এই সম্মেলন গুলো করে যাচ্ছে, আমাদের হচ্ছে সাহিত্যকে এন্ড সংস্কৃতিকে মেনটেন করার জন্য বা ধরে রাখার জন্য, যেন এটা বিকৃত না হয় বা অন্য কেউ বাইরের পাকিস্তানিরা বা ব্রিটিশরা যারাই আসুক না কেন এসে জিনিসগুলো চেঞ্জ যেন না করতে পারে। আমরা আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের সাহিত্য, এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরই ধরে রাখতে হবে। এরপরে দেখো কি আছে, 1961 সালে সামরিক শাসন উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম সহ সারা দেশে আয়োজিত রবীন্দ্র জন্মশতবার্ষিকী সারা প্রদেশের শিক্ষিত মানুষ ও ছাত্র তরুণদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। 1961 সালে, একটু আগে যে তোমরা পড়েছিলে যে সামরিক শাসন ছিল, বলেছিলাম না যে আর্মিরা কিন্তু কিছু রুল জারি করত, যে অনেক মানুষ একসাথে ক্রাউডেড হওয়া যাবে না, এত মানুষ ক্রাউডেড হয়ে বিভিন্ন প্রোগ্রাম করা যাবে না, তখন কিন্তু এই সময় রুল ছিল যে অনেক কিছুর বাইন্ডিংস ছিল যে এই জিনিসগুলো করা যাবে না। কিন্তু এই সামরিক শাসনকে উপেক্ষা করে ঢাকা চট্টগ্রাম সহ মানে বিভিন্ন জায়গার ছাত্ররা যারা ছিল বা তরুণরা বা শিক্ষিত মানুষরা, টিচাররা যারা ছিল, তারা কিন্তু ওই জিনিসটা সামরিক শাসনকে মেনটেন করেনি। তারা কি করেছে, রবীন্দ্র জন্মশতবার্ষিকী হিসেবে সারা দেশের ভিতরে বিভিন্ন রকমের প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছিল, রবীন্দ্র সঙ্গীত হয়েছিল, বিভিন্ন রকমের নাচের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। তারা কিন্তু জিনিসটাকে না মেনে সংস্কৃতিটাকেই বা সাহিত্যটাকেই কিন্তু তারা ধরে রাখার চেষ্টা করেছিল, খুব ভালো মতোই করেছিল তারা। না হলে এই যে এখানে কিন্তু যে কোনো সময় সামরিক শাসন যেহেতু ছিল, যে কোনো সময় মারা যাওয়ারও পসিবিলিটি ছিল, কিন্তু তারা কোনো কিছুকেই আর ভয় করেনি। তারা সাহিত্যটাকে ধরে রাখার জন্য, সংস্কৃতিটাকে ধরে রাখার জন্য তারা কিন্তু রাস্তায় নেমেছিল। প্রিভিয়াস স্লাইডে যাই।
এই যে দেখো চট্টগ্রামে যে অনুষ্ঠিত হয়েছিল সাহিত্য সম্মেলন, বা হচ্ছে কুমিল্লায়, কোথায়, কুমিল্লায় হচ্ছে যে সাহিত্য সম্মেলনটা হয়েছিল, তখন যারা হচ্ছে সংস্কৃতির বিশারদ যারা ছিলেন তারা কিন্তু বলেছিল যে আমাদের সংস্কৃতি রক্ষা করতে হবে। আমাদের 20 বছর ধরে আমরা যে সম্মেলনগুলো করছি, এই সম্মেলনগুলোকে আরো বেশি ইফেক্টিভ করতে হবে, বা আমাদের যে কালচারটাকে আছে, কালচারটা বা সাহিত্যটা আছে, সেই জিনিসগুলোকে আমাদেরই ধরে রাখতে হবে। আমাদের যে তরুণরা আছে ওরা ধরে রাখবে, আমরা ওদেরকে দিক নির্দেশনা দিব আরো বেশি করে। তাহলে দেখো এই যে এই সব কিছু সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন, এই সব কিছুই করা হয় কিন্তু এই সালগুলোতে, যেগুলো হচ্ছে মেজর ছিল, বা যেই জিনিসগুলা ইম্পর্টেন্ট ছিল, বা যেই যেই সালে ইম্পর্টেন্স বেশি ছিল, সেই সালগুলো এখানে তুলে আনা হয়েছে, যেন হচ্ছে আমরা ভালো মতো বুঝতে পারি, এন্ড কোন জায়গাগুলোতে হয়েছে সেইগুলোও সবকিছু দেওয়া আছে। যখন তোমাদেরকে লেকচার শিট আমি দিব, তখন এই সব কিছু চার্ট আকারে এন্ড হচ্ছে একদম সবকিছু ঠিকঠাক মতো গুছিয়ে দেওয়া হবে, যেন তোমাদের ভুলে না যাও। অনেকেরই প্রবলেম থাকে যে আপু আমি সাল মনে রাখতে পারি না, আমি নাম মনে রাখতে পারি না। যখন আমি সিরিয়াল ওয়াইজ তোমাদেরকে সালগুলো দিব, তখন কিন্তু দেখবা যে মাথায় অটোমেটিকলি চলে আসবে, আচ্ছা এই সালের পরে এটা হয়েছে, এটার পরে এটা হয়েছে, তাহলে তো আমার মনে থাকবে, গল্পের আকারে খুব ভালো মতো মনে থাকবে। দেখো এই লেকচারটা কিন্তু শেষ হবে না। আমি যদি তার পরের পার্টটুকু তোমাদেরকে পড়াতে পারতাম, তাহলে বুঝাতে পারতাম যে আসলে রাজনৈতিক প্রেক্ষাপটের সাথে কেন আমরা সবাই এত বেশি কানেক্টেড, বা সবাই হচ্ছে একই সূত্রে কেন গাঁথা রাজনৈতিক প্রেক্ষাপটের ভিত্তিতে। এই জিনিসটা কিন্তু আমি পরের ক্লাসে যখন পড়াবো, এই লেকচারটা শেষ করব বা এই বইয়ের এই চ্যাপ্টারটা শেষ করব, তখন কিন্তু আরো ইন ডিটেইলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা কোয়েশ্চেন করতে পারো। আজকের ক্লাসটা এতটুকুই। নেক্সট ক্লাস পড়লে তোমরা এই চ্যাপ্টার সম্পর্কে আরো ভালো ধারণা পাবে। আল্লাহ হাফেজ তাহলে আজকের মতো।